আমার জীবনের বসন্ত তুমি গল্পের শেষ অংশ। আজ সিথি হসপিটাল থেকে বাড়ি ফিরবে। গতকাল সারা রাত সিথি ছিল ঘুমিয়ে তার প্রিয় মানুষ সাহিলের বুকে। শায়লা ও বাকি সবাই চলে আসে। সিথিকে আজ সকালবেলা হাসপাতাল থেকে রিলিজ করা হয়েছে। ওকে নিতে ওর বাবা মা শায়লা সবাই এসেছে। সাহিল, নীরব, রবি সবার কাছ থেকে বিদায় নিয়ে ওরা বাড়ির পথে রওনা হয়। সাহিল নীরব ও রবিকে সাথে নিয়ে তার বাড়িতে আসে। ওর মা ওদের সবার জন্য নাস্তা বানিয়ে টেবিলে দেয়। আর সাহিলকে জিজ্ঞাসা করে সিথি এখন কেমন আছে। সাহিল তার মাকে জানায় এখন আগের চেয়ে অনেকটা সুস্থ। ওরা সবাই নাস্তা খেয়ে সাহিলের ঘরে রেস্ট নিতে যায়। আজ আর কেউ কলেজে যাবে না। সিথি এখন আয়নার সামনে বসে আছে, তার হিজাব খুলছে। হিজাবের পিনগুলো খুলতে গিয়ে মনে পড়ে সাহিলের কথা। সাহিল আজ নিজ হাতে সিথিকে হসপিটালে রেডি করে দেয়, হেজাব বেঁধে দেয়। সিথির সব কিছু সাহিল নিজ হাতে গুছিয়ে দেয়। নিজের বউকে দুই হাতে বুকে জড়িয়ে ধরে বলে, তোমাকে বুকে নিলে আমার বুকটা শীতল হয়। সাহিল আজ মদ খায়নি। মাঝরাতে যখন সাহিলের একটু খারাপ লাগছিল তখন সাহিল অস্থির হয়ে যায়। সাহিল এখন আগের চেয়ে কম মদ খায়, কিন্তু একেবারে ছাড়তে পারেনি। যে কোনো নেশায় তো আর এত সহজে ছাড়া যায় না। সিথি যখন বুঝতে পারে সাহিলের কষ্ট হচ্ছে, সাহিলকে আরও ভালো করে জড়িয়ে ধরে, গায়ে হাত বুলাতে থাকে, বলতে থাকে আপনার খারাপ লাগছে। সাহিলের যদিও একটু কষ্ট হচ্ছে, তবুও সাহিল বলছে না, খারাপ লাগছে না। সাহিল আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে সিথিকে। সিথির বুকে মুখ গুজে পড়ে থাকে অনেক সময়। ধীরে ধীরে সাহিলের চোখে ঘুম চলে আসে, আর সাহিল ঘুমের দেশে পাড়ি জমায়। আর তার মদের নেশা থাকে না। নিজের চোখে সাহিলের কষ্ট দেখেছিল সিথি। বুঝতে পেরেছিল সাহিলের কষ্ট হচ্ছে নেশার জন্য। সিথি ভেবে নেয় সাহিলকে বেশি করে ভালোবাসা দিবে, যাতে সাহিল ভুলেও যায় তার মদের নেশা। আমাদের মস্তিষ্কে যে কথাটা আসবে আমরা সেই কথাটাই বারবার ভাবতে থাকি। তাই সাহিলকে ভোলানোর জন্যই এই কাজ করবে সিথি, যাতে সাহিল মদের কথা মাথায় না আনতে পারে। তার মাথায় ঢুকে যায় সিথির কথা, সিথিকে ভালো লাগার কথা, ভালোবাসার কথা, এবং শেষ পর্যন্ত হলোও তাই। সে ঠিকই জিতে গেল। আজকে সিথিকে দেখতে সাহিল, নীরব, রবি মিলে শায়লাদের বাসায় আসে। সিথির বাবা মা জামাই আসবে জন্য জামাইয়ের বরণের ব্যবস্থা করে। সাহিলকে বরণ করে ঘরে তোলা হয়। যেহেতু নতুন জামাই সাহিল আজ প্রথম এসেছে, তাই সিথির বাবা মা এই কাজ করে। সাহিল শ্বশুরবাড়ি যাবার সময় অনেক ফল, মিষ্টি, খাবার, দই অনেক কিছু নিয়ে গিয়েছে শ্বশুর বাড়িতে, কারণ আজ তার প্রথম শ্বশুরবাড়ি যাচ্ছে। সেদিকে হসপিটাল থেকে নিয়ে যাওয়ার পরই সাহিলের আর ভালো লাগছিল না, তাই পরদিন সকালবেলায় এসে হাজির হয় বন্ধুদের নিয়ে, হাজির হয় শ্বশুর বাড়িতে। সিথি সাহিলকে নিয়ে সরাসরি তার ঘরে চলে যায়। সাহিলকে জড়িয়ে ধরে সিথি সাহিলের বুকে মাথা রেখে বলে, আপনাকে ছাড়া কালকে থেকে এ পর্যন্ত আমার একটুও ভালো লাগেনি। সাহিল সিথির জন্য একটি ফোন কিনে নিয়ে এসেছে। যেহেতু তার কাছে বউ থাকে না, তাই যখন খুশি বউয়ের কণ্ঠ শুনবে এবং ভিডিও কলের মাধ্যমে বউয়ের চেহারা দেখবে। মোবাইল ফোনটা দেয়। যদিও সিথি মোবাইল দেখে অবাক হয়। সাহিল বলে, থাকতে তোমাকে তো সবসময় কাছে পাবো না, দেখতে পারবো না, তাই এটি দিলাম। যখন মন চাইবে আমাকে ফোন দিবে, আর সবসময় ভিডিও কল দিবে, যাতে আমি তোমার এই মুখটা দেখতে পারি, আর এই কাঁপতে থাকা ঠোঁট দেখে আমার তৃষ্ণা মেটাতে পারি। সিথি সাহিলের কথা শুনে এক মুহূর্ত দেরি করে না, সাহিলের ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দেয়। সাহিল অবাকের চরম সীমানায় পৌঁছে যায়। তার বউ এটা কি করলো? ওর মধ্যে সেও তার বউয়ের ঠোঁটে ডুবে যায়। সাহিলকে সিথির বাবা মা অনেক আদর যত্ন করে। শায়লার বাবা মাও খুব আদর যত্ন করে। টেবিল ভর্তি নানান ধরনের খাবার দিয়ে জামাইকে পরিবেশন করে সিথির মা। খাওয়া দাওয়া শেষ করে সিথি সাহিলকে নিয়ে তার বেডরুমে যায়, কারণ সিথির শরীর এখনও অনেক দুর্বল, তার রেস্টের প্রয়োজন। তাই সে সাহিলকে নিয়ে তার বেডরুমে চলে যায়, আর সাহিলকে বলে, আপনি কোথাও যেতে পারবেন না, আজকে আমার সাথেই থাকতে হবে। সাহিল বলে, আচ্ছা আমি কোথাও যাব না, তুমি ঘুমিয়ে রেস্ট নাও। সাহিল সিথির মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। সিথি সাহিলকে এক হাতে টান দিয়ে বিছানায় শুইয়ে দেয়, আর নিজে তার বুকে মাথা রেখে জড়িয়ে ধরে সাহিলকে। নীরব, শায়লা, রবি ছাদে দাঁড়িয়ে আছে। রবি বলছি শায়লা, এখন অন্তত তোমার বাবা মাকে আমাদের বিয়ের বিষয়টা জানানো উচিত। ঠিক আছে, আমরা বিয়ে করেছি, এখন না জানলে কবে জানবে? সিথিরও তো বিয়ে হয়ে গেল। নীরব বলে, হ্যাঁ শায়লা, আর দেরি করা উচিত হবে না। তোদের বিয়ের ব্যাপারটা বাড়ির সবাইকে জানানো দরকার।
রবি বলে, হ্যাঁ শায়লা, আর কিছুদিন পরে আমাদের পরীক্ষা শেষ হবে। আমিও দেরি করতে চাচ্ছি না। তোমার যথেষ্ট বয়স হচ্ছে, এবার একটা বেবি নিতে হবে, কারণ তোমার বয়সী বেশিরভাগ মেয়েরা বিয়ে করে বাচ্চা নিয়ে নিয়েছে। বিয়ে তো আমাদের সেই কবেই করেছি, কিন্তু বাচ্চা নিতে এত দেরি কেন হবে আমাদের? তুমি তো জানো আমি এতিম, আমার কোনো পরিবার নেই। তাই আমি চাই আমার সন্তানদের দিয়েই আমার পরিবার গড়ে উঠুক। আর তুমি যদি শুরুতেই এত দেরি করো, তাহলে আমার পরিবার আর করতে পারবো না। এখনকার দিনে এমনিতেই মেয়েদের নানান ধরনের সমস্যার কারণে বাচ্চা হতে চায় না। আর আমরা যদি নিজে হাতে দেরি করি, তাহলে তো আমাদের ভাগ্যে আরও দুর্ভোগ নেমে আসবে। যত দ্রুত সম্ভব তোমার বাড়ির লোকদের জানাও, তোমাকে ছেড়ে পালিয়ে পালিয়ে থাকতে পারবো না। এখন আমরা দুজন একসাথে থাকবো। নীরব, দীপ, রবি মিলে একটি বাসা ভাড়া নিয়ে থাকে। সেই বাসারই একটি বেডরুমে প্রতিনিয়তই শায়লাকে নিয়ে যেত রবি, আর সেখানেই তারা থাকতো। বিয়ের পর থেকে এভাবেই তাদের সম্পর্ক চলে। এ কারণেই সিথিকে কলেজে সাহিলের কাছে রেখে চলে যেত শায়লা, রবির কাছে। সিথি ভাবতো আপু এত সময় ক্লাস করছে, আসলে তা না, সে রবির সাথে রবির ফ্ল্যাটে চলে যেত। আর সাহিল সব কিছু জানতো, বিধায় কেউ কিছুই বলতো না। আর সাহিলের খুব ভালো লাগতো সিথির সাথে থাকতে। এই সুযোগটা সাহিল মিস করতে চাইতো না। এজন্য সাহিল সিথিকে নিয়ে বসে থাকতো। দীপ ও নীরব উড়ে উড়ে ঘুরে বেড়ায়, কারণ ওদের কোনো গন্তব্য নেই। আর ওরা তাড়াতাড়ি বাড়ি থেকে চলে আসতো, যাতে শায়লা একাকিত্ব কিছু সময় পায় রবির কাছে যেয়ে থাকতে। শায়লা রাতের বেলা রবির কাছে গিয়ে থাকতে পারতো না, তাই তারা দিনেই সময় কাটাতো। রবি শায়লাকে ভীষণ ভালোবাসতো, শায়লাও রবিকে ভীষণ ভালোবাসে। তুমি যে চিন্তা করছো, হয়তো তোমাদের দোয়া কবুল হয়ে গিয়েছে। শায়লার কথা শুনে রবি শায়লার দিকে তাকায়। রবি বলে, মানে? শায়লা বলে, হ্যাঁ, আমার গত মাসে পিরিয়ড মিস হয়েছে, হয়তোবা তোমার ফ্যামিলি বড় হওয়ার ব্যবস্থা হয়ে গিয়েছে। খুবই খুশি হয়ে শায়লাকে জড়িয়ে ধরে রবি, নীরবের সামনেই। নীরব বলে, ভাই আমি আছি, একটু তো লজ্জা কর। রবি, এত বড় একটা খুশির খবর। রবি বলে, আরে তুই চাচা হতে চলেছিস আর আমি বাবা। নীরব রবির কথা শুনে খুশি হয়, কিন্তু তার মধ্যে নীরব চুপ হয়ে যায়। আর শায়লাকে বলে, বোন, তুই কিন্তু এখন আর অনেক ভুল করছিস। এখন দুনিয়ায় একজন আসতে চলেছে। এখন অন্তত তোর বাবা মাকে তোদের রিলেশনের ব্যাপারে জানা। কারো কাছ থেকে জানার চাইতে তুই আর রবি মিলে আজকেই সব কিছু খুলে বলে দে। রবিও শায়লাকে চাপ দেয়। শায়লা বলে, আজকে আমরা কথা বলবো, চলো। যেহেতু এখনও সাহিল ও আমাদের জন্য সুবিধা হবে, সাহিলও আছে, আমাদের জন্য সুবিধা হবে। শায়লা বলে, একটু দাঁড়াও, কয়েকটা দিন আমাকে সময় দাও, আমি বুঝিয়ে তারপর বলি। গোপনে বিয়ে হলো, আবার আমার এই খবরটা দিলে বাসায় সত্যি গন্ডগোল লেগে যাবে। রবি সব কিছু শায়লার উপর ছেড়ে দেয় বিষয়টা। আজ দুদিন পর কলেজে এসেছে সাহিল। সাহিল কলেজে এসে শায়লাকে বলে, সিথি কোথায়? সিথি কেন আসছে না? শায়লা জানায় সে আসছে, একটু পরেই চলে আসবে। শায়লা বলে, ওই তো সিথি চলে এসেছে। সাহিল কাউকে মানে না, সবার সামনেই সিথিকে বুকের মধ্যে জড়িয়ে ধরে। তারপর হাত ধরে ক্যান্টিনের টেবিলে বসে কথা বলে। ক্লাসে চলে যায় সিথি। সাহিল খুব কম ক্লাস করে, আর ওদের সেভাবে এখন আর ক্লাসও হয় না, যেহেতু ওরা মাস্টার্সের একদম শেষ পর্যায়ে আছে। সিথি তার ক্লাসে চলে যায়। এতদিন পর সেই ছেলে আজ আবার সিথিকে দেখতে পায়, আর সিথির সামনে এসে দাঁড়িয়ে বলে, এতদিন পর তুমি কলেজে এসেছো। সিথি ভয় পেয়ে যায় ওকে দেখে। ঠিক তখন ওই সিথির দুই বান্ধবী চলে আসে। তুই এতদিন কলেজে কেন আসিসনি সিথি? সিথি তাদেরকে বলে সে ভীষণ অসুস্থ ছিল। ছেলেটি বলে, অসুস্থ ছিল ভালো কথা, তাই বলে একটু খবর দিতে পারোনি? সিথি ছেলেটির সাথে কোনো কথা বলে না, চুপচাপ মাথা নিচু করে চলে আসে ভিতরে। ছেলেটিও সিথির কাছে এসে বলে, বারবার বলছি আমি তোমাকে ভালোবাসি, তোমার কি কানে যায় না? আমাকে এভাবে বিরক্ত করবেন না ভাইয়া। সেই মুহূর্তেই ক্লাসের টিচার চলে আসে। ছেলেটি কিছু বলতে পারে না। ক্লাস শেষ করে সিথি ও তার বান্ধবীরা মিলে বাইরে বের হয়। সেই ছেলেটি আরও কয়েকটি বন্ধু নিয়ে ওদের দিকে এগিয়ে এসে সিথির পথ রোধ করে আর বলে, ভালো করে কতবার করে বলেছি তোকে ভালোবাসি, তোর ভালো লাগে না? না, তোর 12টা এমন বাজাবো আমি, যাতে তোর হিজাব করা, পর্দা করা সব বের হয়। আজে বাজে কথা বলতে থাকে সে সিথিকে। সিথির চোখ দিয়ে পানি পড়তে থাকে। সিথি বলে, ভাইয়া দেখুন, আমাকে এভাবে বিরক্ত করবেন না, আমি বিবাহিত। আপনি চাইলেও আমি আপনার সাথে কোনো সম্পর্ক করতে পারবো না। ছেলেটি বলে, ফাজলামো করিস? ফাজলামো করার জায়গা খুঁজে পাস না? এই 2 দিনে তোর বিয়ে হয়ে গেল। আমি তো শুনেছি তুই অসুস্থ, হসপিটালে ছিলি, তাহলে তোর বিয়ে হয় কি দিয়ে?
আমার সাথে ফাজলামো। কথা বলতে বলতে ছেলেটি সিথির দিকে হাত বাড়ায়। পেছন থেকে একটি ছেলে বলে, খবরদার, ওর গায়ে হাত দিবি তো তোর সেই হাত আমি কেটে দেব। ছেলেটির দিকে তাকিয়ে দেখে সাহিল। সাহিল সরাসরি ছেলেটিকে এক ঘুষি মারে। সিথি দৌড়ে এসে সাহিলকে জড়িয়ে ধরে, বলে, দেখেন না, ও আমাকে বাজে বাজে কথা বলছে। পলাশ, নীরব, দীপ ওরা সবাই ছিল। সবাই মিলে ছেলেগুলোকে ধরে আর বলে, কার দিকে চোখ তুলে তাকিয়ে আছিস তোরা? জানিস সাহিলের কলিজা, সাহিলের বউয়ের দিকে। মনে আসপদ্দাটা একটু বেশি হয়ে গেছে তোদের, তাই না? আসলে ছেলেটা জানতো না যে সিথি সাহিলের বউ। সাহিলের কথা সাহিলের বউ হোক আর যে কোনো মেয়েই হোক, কেন ছেলেটি এত বাজে ব্যবহার করবে মেয়েদের সাথে? এই জন্য সাহিল ছেলেটিকে যথেষ্ট মার দেয়। মার খাওয়ার পর কথা বলার মতো অবস্থায় থাকে না ছেলেটি, শুধু না মাপ চায় ওদের কাছে। তারপর সাহিল সিথিকে নিয়ে সেখান থেকে চলে যায়। আজ সাহিল সিথিকে নিয়ে ঘুরতে যাবে। সাহিল তার বাইকের পিছনে সিথিকে বসায়। সাহিল সিথিকে বলে, জড়িয়ে ধরো আমাকে, তোমার বরকে তো তোমার না ইচ্ছা ছিল বাইকে উঠে জড়িয়ে ধরার? সিথি লজ্জা পায়। তারপর সাহিলকে 2 হাত দিয়ে জড়িয়ে ধরে। তারা সব জায়গায় ঘোরে। সিথিকে নিয়ে যায় সাহিল ফুচকা খাওয়াতে। ফুচকাওয়ালা মামাকে বলে, মামা বেশি করে ঝাল দিবেন। সত্যি সত্যি ফুচকা খাওয়ার পর সিথির ঠোঁট, নাক, চোখ সব জ্বালা শুরু করে। চোখ দিয়ে পানি পড়তে থাকে। সিথি বলে, এটা কি করেছেন? সাহিল বলে, তোমার দ্বিতীয় মনের আশাটা পূরণ করছি। তারপর সিথিকে এক টান দিয়ে একটা গাছের আড়ালে নিয়ে যায় আর সেখানে এসে সিথির ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয়। তারপর সাহিল বলে, তোমার এই ইচ্ছাটাও পূরণ করে দিলাম। এখন শুধু বিয়ে, বাসর আর 4 বাচ্চা। সিথি লজ্জায় নইয়ে পড়ে। সাহিলকে জড়িয়ে ধরে, সাহিলের বুকে মুখ লুকায়। সাহিলের খালাতো বোনের বিয়ে। সাহিলের বাবা মা চাচ্ছে তার বোনের মেয়ের বিয়েতে সিথিকে নিয়ে যাবে। সিথির বাবা মার সাথে কথা বলে সিথির বাবা মা কোনো আপত্তি করে না, কারণ সিথি যেহেতু তাদের বাড়িরই বউ, আপত্তি করার প্রশ্নই আসে না। আর মেয়েটাও একটু ঘুরে আসবে, মেয়েটারও মন ভালো লাগবে। সিথিকে নেওয়ার জন্য সাহিল তাদের বাসায় আসে। সিথির মা চাচিরা সাহিলকে অনেক কিছু নাস্তা দেয় খাওয়ার জন্য। সাহিল অল্প কিছু মুখে দেয়। তারপর সিথি রেডি হয়ে নেমে আসে। সবার কাছ থেকে বিদায় নিয়ে সাহিল ও সিথি গাড়িতে উঠে যায়। সাহিল তার নিজের গাড়ি নিজেই ড্রাইভ করবে। তার বাবা মা আগেই চলে গিয়েছে। সাহিল ও সিথি তার খালার বাসায় চলে যায়। রাস্তা মাত্র 2 ঘন্টা হওয়ায় বেশি দেরি হয়নি তাদের যেতে। আর সারা রাস্তা সিথি সাহিলের মুখের দিকে তাকিয়ে চলে এসেছে, কারণ সিথির কাছে সাহিলের চেহারা দেখে মনে হয় পৃথিবীর সব সুখ এখানে। এখন আর সাহিলের চোখ দুটো লাল থাকে না, কারণ সাহিল আগের মতো মদ খায় না। সাহিল ধীরে ধীরে মদের নেশা ছাড়িয়ে দিয়েছে। আর এই অসম্ভব সম্ভব হয়েছে শুধুমাত্র সিথির জন্য। আসলে একটি নারী পারে তার ভালোবাসা দিয়ে তার ভালোবাসার মানুষটিকে সব খারাপ কাজ থেকে বিরত রাখতে। পৃথিবীতে আল্লাহ তাআলা নারীদের মধ্যে এমন শক্তি দিয়েছে, তারা পারে সংসার, সমাজ সব কিছুর মধ্য দিয়ে নিজের ভালোবাসার মানুষকে আগলে রাখতে। সাহিল এখন সবসময় নামাজ আদায় করে। সাহিল সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তার জীবনে ভালো একটি মেয়েকে দেওয়ার জন্য। সাহিলের চাইতে সিথি প্রায় 8 থেকে 9 বছরের ছোট হবে। আর এই ছোট বয়সে সিথি এত ভালো পারিবারিক শিক্ষা দেখে সাহিল অভিভূত হয়। আসলে পরে বুঝতে পেরেছে সিথির ফ্যামিলির সবাই এরকম। সাহিলের বাবা মা সিথির মতো এত লক্ষ্মী একটি মেয়েকে তার ছেলের মেয়ের জীবনসঙ্গী হিসেবে পেয়ে তারা ধন্য। সাহিলের নানি, খালা সবাই মিলে সিথিকে বরণ করে ঘরে তোলে, কারণ তারা আজ প্রথম দেখছে সাহিলের বউকে। তাদের ভীষণ মন খারাপ থাকতো তাদের বোনের একটি মাত্র ছেলে, যে কিনা ধীরে ধীরে নষ্ট হয়ে মৃত্যুর মুখে ঢলে যাচ্ছে। মেয়েটিও মারা গেছে। এই জন্যই তারা সব সময় আল্লাহর কাছে দোয়া করতো যাতে সাহিলের জীবনে সুখের হয়। আল্লাহ সবার ডাক শুনেছে। আজ সাহিল পরিপূর্ণভাবে সুখী। সাহিলের বউকে দেখে সাহিলের নানি মাশাআল্লাহ বলে কাছে টেনে নেয়। সিথি দেখতে যেমন অপূর্ব সুন্দরী ছিল, তার সাথে তার পর্দা করার কারণে সবাই তাকে খুব আদর করে। সিথি সাহিলের কথা মতো শুধু তার মুখ, হাত, পা এগুলো বের করে রাখে। আর সবসময় বোরকা হিসাব সে পরবে। তার একটি চুলও পরপুরুষ দেখতে পায় না, যদি এমনিতেই অনেক সুন্দর। আর সাহিলের ভালোবাসায় দিন দিন যেন তার সৌন্দর্য দ্বিগুণ হারে প্রকাশ পাচ্ছে। সাহিলের খালাতো মামাতো সব বোনেরা এসে সিথিকে জড়িয়ে ধরে আর বলে, ভাইয়া তোমার বউ তো একটি পুতুল, এত সুন্দর পুতুলকে তুমি কই পেলে? সাহিল খুশি হয়ে যায়। নানান ধরনের খাবার দেওয়া হয় খেতে, কিন্তু সিথি তো অত কিছু খেতে পারে না, অল্প কিছু খায়।
আজ বিয়ের অনুষ্ঠান আর কাল বৌভাত হলে ওরা চলে আসবে। লাল রঙের শাড়ি গহনা দিয়ে সুন্দর করে বৌমাকে সাজিয়ে দেয় সাহিলের মা। আর সিথি বলে, আম্মু আমাকে হেজাব বেঁধে দিন। সাহিলের মা খুশি হয়ে যায়। সিথি যেহেতু পর্দা করে তাই তার শাড়ির সাথে তার ব্লাউজ ও ফুল হাতা রেখেছে। শাড়ি এমনভাবে পরিয়ে দিয়েছে চারপাশ দিয়ে পিন করে, যাতে কেউ তার শরীরের একটু অংশ দেখতে না পায়। সিথি ভীষণ খুশি হয়ে যায় এরকম একজন শাশুড়ি পাওয়ার জন্য। বৌমাকে সাজিয়ে নিয়ে শাশুড়ি চলে আসে বাহিরে। সবাই খুব প্রশংসা করতে থাকে। ওরা খুব আনন্দ করে বিয়ে বাড়ি থেকে চলে আসে। কিন্তু বিয়ে বাড়ি থেকে আসার পরে সিথি দেখতে পায় তাদের বাড়িতে ঝড় উঠেছে। কোনোদিন যে বাড়িতে চিল্লাচিল্লির কোনো আওয়াজ হয় না, সেই বাড়িতে আজ ঝড় হচ্ছে। কারণ সিথির বড় ফুপুর ইচ্ছা ছিল সিথির সাথে তার ছোট ছেলের বিয়ে দেওয়ার, কিন্তু সিথির বিয়ে হয়ে গেছে সেটা জেনে ছোট ভাইয়ের উপর খুব রাগান্বিত হয়। সে নাকি সিথির বাবাকে আরও আগে বলে লিখেছিল তার ছোট ছেলের সঙ্গে সিথিকে বিয়ে দিতে চায়। কিন্তু সিথির অন্যত্র বিয়ে দেওয়াতে ভাইয়ের পর ভীষণ খেপেছে সে। কিন্তু সে বাইরের ছেলে কাছে বিয়ে দিল, তাও সাহিলের মতো একটি ছেলে। সিথির ফুফাতো ভাই জেনেছে সাহিল নেশা করে। নেশাগ্রস্ত একটা ছেলের কাছে কিভাবে মেয়ে দিতে পারে? সিথির বাবা কিছু বলে না, চুপচাপ দাঁড়িয়ে থাকে, কারণ সে জানতো তার বড় বোন তার মেয়েকে নিতে চায়। সে শুধু একটি কথায় বলে, আপা তুই ভুল বুঝছিস, ছেলেটা খুবই ভালো। হঠাৎ করে তার জীবনে দুঃখ নেমে আসে। এখন সে নেশা করে না। সিথির বড় চাচা বলে, যা হওয়ার হয়ে গেছে বোন, এসব কথা বাদ দে। তখন ওই বড় ফুপু বলে, ঠিক আছে, সিথির যেহেতু বিয়ে হয়ে গেছে সমস্যা নেই। আমার বড় ছেলে আকরামের সাথে তোমার মেয়ে শায়লার বিয়ে দিতে চাই। ভাইয়া এখন তুমি বলো কি করবে? শায়লার বাবা আর না করতে পারে না, কারণ বোন একবার ছোট ভাইয়ের মেয়েকে চেয়েছিল ছোট ছেলের জন্য, তা পায়নি। আর আকরাম যথেষ্ট ভালো ছেলে, ভালো জায়গায় চাকরি করে, নামাজ কালাম পড়ে, খুবই ভালো একটা ছেলে। এখনকার দিনে এরকম ছেলে পাওয়া ভাগ্যের বিষয়। শায়লার বাবা হ্যাঁ বলে দেয় তার বোনকে। আগামী পরশু শুক্রবার বিয়ে ঠিক হয় শায়লা ও আকরামের। শায়লার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। শায়লা বুঝতেও পারছে না তার কি করা উচিত, কারণ অনেক দিন ধরে রবি বারবার বলছিল যাতে তার বিয়ের কথা সে গোপন না রাখে, তার পরিবারকে জানায়। এখন শায়লা কি করবে বুঝতে পারে না। শায়লার ভুলের কারণে হয়তো বা এত বড় বিপদ এসেছে। সময় থাকতে যদি শায়লা তার পরিবারকে সমস্ত কথা খুলে বলতো, আজ হয়তো এই বিপদ তাকে দেখতে হতো না। শায়লা ভীষণভাবে ভেঙে পড়ে, সিথিকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। সিথি শায়লাকে বলে, আপু তুমি ভেঙে পড়ো না, দেখি কি করা যায়। সিথি ফোন করে সাহিলকে। সাহিল সব কিছু খুলে বলে সিথি। সাহিল বলে, দেখছি সে কি করতে পারে। সাহিল, রবি, নীরব, দীপ সবাই মিলে আলোচনা করে কি করা যায়। রবি একদম ভেঙে পড়ে। রবি অসহায়ের মতো সাহিলের হাত জড়িয়ে ধরে বলে, ভাই তুই তো জানিস আমি এতিম, আমার জীবনে তোরা আর শায়লা ছাড়া কেউ নেই। এখন যদি শায়লা আমার জীবন থেকে চলে যায় আমি বাঁচব না রে। সাহিল বলে, শায়লা কিভাবে তোর জীবন থেকে চলে যাবে? চাইলেও সে তোর জীবন থেকে যেতে পারবে না, কারণ সে তোর বিবাহিত স্ত্রী, আর শায়লা একজন অ্যাডাল্ট মেয়ে। প্রশ্নই আসে না অন্যত্র বিয়ে দেওয়ার। তুই চিন্তা করিস না, আমরা দেখছি। তখন নীরব বলে, ভাই শুধু কি তাই? শায়লা তো মা হতে চলেছে। সাহিল বলে, তাহলে তো কোনো কথাই নেই। সাহিল বুদ্ধি করে শায়লার বড় ভাইকে ফোন দেয়। সালাম দিয়ে বলে, আসসালামু আলাইকুম ভাইয়া, আপনার সাথে কিছু কথা ছিল, একটু যদি কফি শপে আসতেন। সাহিলের সাথে দেখা করার জন্য চলে আসে শায়লার বড় ভাই। সজীব রেস্টুরেন্টে ঢুকে দেখে রবি, নীরব, দীপ, সাহিল সবাই একসঙ্গে বসে আছে। সজীব বুঝে পায় না হঠাৎ করে সবাই কেন তাকে এভাবে ডেকে পাঠালো। সাহিল ধীরে ধীরে সব বলে, ভাইয়া বিশাল একটি ভুল হয়ে গেছে, আপনি পারেন একমাত্র এই সমস্যার সমাধান করতে। সজীব বলে, কী রকম সমস্যা? রবি ও শায়লার বিয়ের সম্পর্কে বিস্তারিত ভেঙে বলে। তাদের বিয়ের কাবিননামা তার হাতে তুলে দেয়। প্রথমে সজীবের বিশ্বাসই হতে চায় না তার বোন এই কাজ করেছে। আজ থেকে 2 বছর আগে তাদের বোন বিয়ে করেছে এই রবি নামের ছেলেটিকে, আর ছেলেটি যথেষ্ট ভালো, কিন্তু ছেলেটি এতিম। সজীব ওদের কথায় ভীষণ চিন্তায় পড়ে যায়। সে বুঝতে পারে না কি করবে। আমরা যদি আপনার সেই ফুফাতো ভাইকে সমস্ত ঘটনা জানাই, তাহলে সে নিশ্চয়ই আমাদের সাহায্য করতে পারবে। তাহলে আপনাদের বাড়ির সম্মানও বেঁচে যাবে, আর ফুপু আর আপনার বাবার মধ্যে সম্পর্ক নষ্ট হবে না। সজীব আকরামকে ফোন দেয়। আকরাম চলে আসে ওদের সাথে দেখা করতে রেস্টুরেন্টে। আকরাম ওদের সাথে রেস্টুরেন্টে দেখা করতে 1 ঘন্টার মধ্যেই চলে আসে। আকরাম বুঝতে পারে ভালোবাসার কী মূল্য।
রবি আকরামের হাত ধরে কাঁদতে থাকে। রবি, তুমি কেঁদো না। আমি বুঝতে পারছি তুমি কী রকম কষ্টের মধ্যে দিন পার করছো। তোমার মতো একই অবস্থা আমারও। আকরামের কথা শুনে সবাই একে অপরের দিকে চাওয়াচাওয়ি করে। সাহিল বলে, মানে ভাইয়া কি বলতে চাচ্ছেন আপনি? আকরাম বলে, সে একজনকে ভীষণ ভালোবাসে, কথা দিয়ে রেখেছে তাকে বিয়ে করবে। আর আমাকে আজকে এই বিপদে ফেলেছ তুমি সাহিল, কারণ আমার ছোট ভাই ফয়সালের সাথে বিয়ে হওয়ার কথা ছিল সিথির। তুমি সিথিকে বিয়ে করার কারণে মা এখন আমাকে বলছে শায়লাকে বিয়ে করতে। সাহিল সরাসরি বলে দেয়, ভাইয়া আপনার মা আপনার ভাইয়ের সাথে বিয়ে দিতে চাইলে তো হবে না, কারণ সিথি আমাকে ভালোবাসে। আমার ভালোবাসা ও আমার বিয়ে বিধাতা যার কপালে যাকে লিখে রেখেছে তাই তো হবে। আকরাম বলে, হ্যাঁ ঠিক বলেছ, জন্ম মৃত্যু সবই তো বিধাতার হাতে, বিধাতা যা করবে তাই হবে। আকরাম সবার উদ্দেশ্যে বলে, তোমরা এখন আমাকে কি করতে বলছো? সাহিল বলে, ভাইয়া আপনি আপনার আম্মুকে জানান আপনি এই বিয়েটা করতে পারবেন না, কারণ আপনি ছেলে মানুষ। আপনি বললে আপনার মা হয়তো আপনার উপর রাগ করবে, তারপর সব ঠিক হয়ে যাবে, আর আপনিও আপনার ভালোবাসার মানুষকে পেয়ে যাবেন। শায়লা মানা করলে আপনার মামা ও মায়ের মধ্যে সম্পর্ক খারাপ হবে। আপনি নিশ্চয়ই এটা চাইবেন না। আর নিজের ছোট বোন, মামার মেয়ে, সে তো নিজের বোনই মতো। সেই বোনের জন্য তো অন্তত এতটুকু স্যাক্রিফাইস আপনি করতেই পারেন। আর এখানে শুধু স্যাক্রিফাইস না, আপনি নিজেও তো আপনার ভালোবাসার মানুষটিকে পাবেন। শুধুমাত্র আপনি একটি কথা বলবেন আপনার মাকে, আমি শায়লাকে বিয়ে করতে পারবো না। আকরাম বলে, তোমরা না বললেও হয়তো আমি আম্মুকে এই কথাটাই বলতাম। আকরাম তার মাকে ফোন দেয় এবং মাকে জানায় সে শায়লাকে বিয়ে করতে পারবে না। আগামীকাল শায়লার ও আকরামের বিয়ের দিন ধার্য হয়েছিল। যেহেতু গতকাল বুধবারের কথা হয়েছে, আজ বৃহস্পতিবার, শুক্রবারে তাদের বিয়ে হওয়ার কথা। আকরাম তার মাকে জানায় সে আর বাড়িতে ফিরবে না। তার মা ভীষণ ভয় পেয়ে যায়, বলে, কেন আমায় বিয়ে করাতে জোর করো, তাই কখনো আর আমি বাড়িতে ফিরছি না। আকরামের মা ভীষণ চিন্তায় পড়ে যায়, কি করবে, ভাইদের কি জবাব দিবে। কিন্তু এদিকে ছেলে তো তার বিয়ে করতে চায় না। সে ভালো করেই জানে তার ছেলে শায়লাকে সব সময় ছোট বোনের চোখেই দেখত, আর সে তো শায়লার সঙ্গে নয়, তার ছেলে ফয়সালের সঙ্গে সিথির বিয়ে দিতে চেয়েছিল। আকরামের কথা শুনে আকরামের মা বলে, ঠিক আছে, তুমি যা চাও তাই হবে, তাও তুমি বাড়ি ছেড়ো না, চলে আসো। আকরাম জানায় সে শনিবারের আগে বাসায় আসবে না। আকরামের কথায় সাহিল, নীরব, রবি, দীপ, সজীব সবাই খুশি হয়ে যায়, আকরামকে ধন্যবাদ দেয়। তারপর ওরা কিছু সময় গল্প করে। রবিকে বলে, প্রিপারেশন নে, কাল তোর বিয়ে হবে। শায়লা রবিকে ফোন করে বলে, তুমি আমাকে এক্ষুনি এই বাসা থেকে নিয়ে চলো, আমি তোমার সাথে পালিয়ে যাব। রবি বলে, তুমি ভয় পেও না, আমি তো আছি, তুমি শুধু একটু ধৈর্য ধরো, কোনো না কোনো বুদ্ধি বের করবই। আজ শুক্রবার, শায়লার বাড়িতে বিয়ের জন্য ধুম শুরু হয়ে গিয়েছে। রান্না বান্নার বাবুর্চিরা রান্না করছে। ছোটোখাটো পরিসরে হলেও ভালোই আত্মীয় স্বজন দাওয়াত করা হয়েছে বিয়ের জন্য। আকরামের মা এখনও কিছুই বলে উঠতে পারেনি ভাইদের, কোন মুখে বলবে, কি বলবে। যখন বিয়ের সময় ঘনিয়ে আসে আর শায়লার বড় ফুপু আকরাম তারা কেউ আসে না, তখন শায়লার বাবা ফোন দেয় শায়লার বড় ফুপুকে। শায়লার ফুপু কান্না করে জানায়, ভাই আমাকে মাফ করে দাও, আমার ছেলে শায়লাকে বিয়ে করতে পারবে না। বোনের কথা শুনে শায়লার বাবা অবাক হয়ে যায়। সে এখন বিয়ের সময় তার বোন এসব কি বলছে। বাড়ি ভর্তি মেহমান, সবাইকে সে কি উত্তর দিবে। এদিকে নীরব, সজীব, দীপ, সাহিল, রবি সবাই এসেছে। সজীব তাদেরকে নিয়ে বসিয়েছে ঘরে। আর সজীব যখন বাবার এই পরিস্থিতি দেখে, সজীব বাবার কাছে এগিয়ে আসে, বাবাকে বলে, বাবা আমি একটি কথা বলতে চাই। বাবা বলে, বলো। সজীব বলে, বাবা শায়লার সাথে পরে রবি ছেলেটা খুবই ভালো, মানছি ছেলেটা এতিম, কিন্তু ছেলেটা খুবই ভালো, পড়াশোনায়ও ভালো, পড়াশোনার শেষের দিকে হয়তো কোনো ভালো চাকরি পেয়ে যাবে। আমরা যদি রবির সাথে শায়লার বিয়ে দিয়ে দিই তাহলে ওরা সুখেই থাকবে, আর তুমিও নিশ্চিন্ত হতে পারবে, তোমার সম্মান বাঁচবে। শায়লার বাবা চিন্তায় পড়ে যায়, সে কি করবে। সজীবের কথায় যুক্তি আছে। সজীবের পাশে এসে সাহিল দাঁড়ায় আর বলে, আঙ্কেল আমাদের বন্ধুর মধ্যে সবচেয়ে ভদ্র ছেলে রবি, খুব ভালো একটি ছেলে, আপনি নিশ্চিন্তে শায়লাকে তার হাতে তুলে দিতে পারেন। শায়লার বাবা সিথির বাবার দিকে তাকায়। সিথির বাবা তাকে চোখের ইশারায় বুঝায়, অবশ্যই ছেলেটা ভালো, কারণ তাকে কয়েকদিন ধরে দেখেছে তারা। শায়লার বাবা শায়লার কাছে যায়, মাথায় হাত রেখে বলে, মারে আমাকে মাফ করে দে, তোর সাথে এত বড় অন্যায় করবে ওরা বুঝতে পারেনি। আমি চাচ্ছি তোর আর রবির বিয়ে দিতে,
তোর কি এতে কোনো আপত্তি আছে? শায়লা যেন আকাশ থেকে পড়ে। বাবার কথা শুনে রবিকে বিয়ে করতে হবে, তার কোনো আপত্তি কক্ষনো না। শায়লা খুব চালাক মেয়ে, সে বুঝে যায় নিশ্চয়ই এর মধ্যে কোনো কিন্তু আছে। শায়লা তার বাবাকে জড়িয়ে ধরে বলে, বাবা, আপনি আমার জন্য যা করবেন আমি তাতেই রাজি। আমরা যদি একটু বুদ্ধি করে কাজ করি তাহলে পরিবারের সবার সম্মান বাঁচে, সবাই ভালোও থাকে। শুধুমাত্র সাহিলের একটু বুদ্ধি করার কারণে দুই পরিবারের সম্মান বেঁচে গেল, সম্পর্ক ভালো থাকলো। আর রবি ও শায়লা একে অপরের ভালোবাসার মানুষকে পেয়ে গেল। আজ শায়লা ও রবির আবার বিয়ে হয়ে গেল। বিয়ে বাসর ঘর সাজানো হয়েছে শায়লাদের বাড়িতেই। যেহেতু রবি একজন এতিম মানুষ, ছেলেদের সাথে একটি ফ্ল্যাট শেয়ার করে থাকে, আর সেখানে প্রতিদিন শায়লা যে রবির সাথে দেখা করত। শায়লা আর রবির বাসর ঘর তৈরি করা হয়েছে শায়লাদের বাড়িতেই। রবি এতিম, তাই ওর কোনো বাড়িঘর নেই। এজন্য এই ব্যবস্থা করেছে শায়লার বাবা। আর রবিকে বলেছে সে যেন তাদের সঙ্গেই থাকে। কিন্তু রবি সাফ সাফ জানিয়ে দিয়েছে সে প্রয়োজনে ছোট চাকরি করবে, তবুও শায়লাকে নিয়ে আলাদা বাসায় থাকবে। শ্বশুর বাড়িতে ঘর জামাই থাকা তার আত্মসম্মানের বিষয়। রবির এই কথাটি শুনে খুব খুশি হয়ে যায় শায়লার বাবা। শায়লার বাবা আসলে যাচাই করতে চেয়েছিল ছেলেটা লোভী কিনা। দেখলো সত্যি একজন ভালো ছেলে তার মেয়ের জন্য জুটেছে। শায়লা ও রবির বিয়েতে সিথি ভীষণ খুশি। সিথি এক পা দুপা করে সাহিলের কাছে এগিয়ে আসে আর বলে, আজকে আপুদের আবার বাসর হবে, অথচ আমার আপনার বাসর এখনো হলো না। সাহিল দুষ্টুমি করে বলে, ও তুমি কি বাসর করার জন্য পাগল হয়ে গিয়েছো? চাইলে আমি এখনই এই বাসরই করতে পারি। ফাজলামো করবেন না আপনি। আপনি না বলেছিলেন আপনার বাড়িতে নিয়ে গিয়ে আপনার ঘরে আমাদের প্রথম ফুলসজ্জা হবে? তাহলে সেটার ব্যবস্থা করুন। আমি আর ধৈর্য ধরতে পারবো না। ওরে আমার বউ রে, এখনই আমার কাছে আসার জন্য পাগল হয়ে গেছো? ঠিক আছে, এখনই ব্যবস্থা করব। আমারও আর সহ্য হচ্ছে না। আমার বউ আমি নিয়ে যাব। সাহিল বাসায় ফিরে তার বাবা মাকে জানায় সে এখনই সিথিকে উঠিয়ে আনতে চায়। সাহিলের কথায় একমত প্রকাশ করেন সাহিলের বাবা মা। আর আজ যাচ্ছে সিথিদের বাড়ি। সিথির বাবা ও সাহিলের বাবা মার কথায় রাজি হয়ে যায়। তারাও চায় মেয়েকে ধুমধাম করে উঠিয়ে দিতে। আজ যেন সিথির আনন্দের শেষ নেই। সিথিকে বউ সাজানো হচ্ছে, পার্লার থেকে লোক এসেছে। সিথিকে অনেক সুন্দর করে বউ সাজানো হয়েছে। আবার নতুন করে সিথি ও সাহিলের একে অপরের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। বিদায় বেলায় সিথি অনেক কান্নাকাটি করে। যেহেতু সিথি বাড়ির ছোট মেয়ে ছিল, তাই খুব আদরের ছিল। বাবা মা চাচা চাচি তাকে ভীষণ আদর করত। সাহিল ওর হাত ধরে গাড়িতে নিয়ে যায়। গাড়িতে বসে নিজের বউয়ের চোখের পানি মুছিয়ে দেয়। বুকে জড়িয়ে ধরে সাহিল আর বলে, তুমি না আমার বুকে থাকতে চাও, তাহলে কান্না করো কেন? আসলে বাবা মাকে ছেড়ে চলে যাচ্ছি তো, তাই একটু কষ্ট হচ্ছে। কিন্তু আমার সুখটাই বেশি আপনাকে পাওয়ার, আপনার কাছে থাকার। এখন থেকে সবসময় আপনার বুকে আমি থাকতে পারবো। এর চেয়ে আনন্দের আমার কাছে কি হতে পারে? সাহিলের মা, খালা, নানু সবাই মিলে সিথিকে আদর করে বরণ করে। সাহিলের মা সিথিকে খুব সুন্দর দেখে একটি মালা পরিয়ে দেয় আর বৌমাকে ভেতরে নেয়। সাহিলের খালাতো বোনেরা সরাসরি সাহিলের বেডরুমে নিয়ে যায় সিথিকে। বাসর ঘর সাজানো হয়েছে। রাত বাজে এখন প্রায় 11টা। সাহিল রুমে আসে। সিথি খুশিতে আত্মহারা সাহিলকে দেখে। সাহিল কাছে এসে সিথিকে দু হাতে জড়িয়ে ধরে চুমু খায়। বলে, জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ উপহার তুমি আমার। তোমাকে পেয়ে আমার এই অচল জীবনটা সচল হয়েছে। তুমি আমার জীবনের বসন্ত হয়ে এসেছো। তোমাকে পেয়ে আমি ভীষণ সুখী। আমার জীবনটা ফুলে ফুলে ভরিয়ে দেওয়ার জন্য তোমাকে অনেক ধন্যবাদ আমার জান। আজ আবার দুই ভালোবাসার মানুষ এক হলো। সাহিলের ভালোবাসায় অস্থির হয়ে যায় সিথি। আজকে সাহিলের কোনো মদের নেশা লাগলো না, কারণ সিথির ভালোবাসার নেশায় মদের চেয়েও মাতাল হয়ে যায় সাহিল। তাই আজ গভীরভাবে ছুঁয়ে দিচ্ছে তার সিথিকে, তার ভালোবাসার উষ্ণতায় ভরিয়ে দিচ্ছে। সাহিলের ভালোবাসা এতই প্রখর যে সিথি যেন সহ্য করতে পারছে না। তবুও নিজের স্বামীকে কষ্ট দিতে চায় না সিথি। তাই স্বামী যা চায় সর্বটুকু দেওয়ার চেষ্টা করে। সাহিল বুঝতে পারে তার বউ তাকে ভীষণ ভালোবাসে, তাই সে যাতে কষ্ট না পায় সেই চেষ্টাই তার বউ করছে। সাহিল নিজেকে অনেক ভাগ্যবান মনে করে এরকম একটি মেয়ে তার জীবনে আসার জন্য। আল্লাহর কাছে অশেষ অশেষ ধন্যবাদ জানায় সাহিল। আসলে একটি ছেলের জীবনে যদি তার বউ ভালো হয় তাহলে তার জীবন হয়ে যায় স্বর্গ। আর যদি তার জীবন সঙ্গী ছেলে বা মেয়ে যেই হোক খারাপ হয় তাহলে সে জীবন হয়ে যায় নরক। এখনকার দিনে আমাদের দেশে বিয়ে হওয়া আর ডিভোর্স হওয়া কোনো বিষয়ই না। বিয়ে হতে যদিও বা 2 দিন সময় লাগে, ডিভোর্স হতে মাত্র 2 মিনিট লাগে না।
আর এখনকার ছেলে মেয়েরা বউরা স্বামী বদলাতে থাকে সর্বদা। এটা তাদের কাছে ফ্যাশন হয়ে গিয়েছে। কে কয়টা বিয়ে করবে, কে কয়টা ডিভোর্স করবে, এ এক কথায় প্রতিযোগিতা হয়ে গিয়েছে সবার মাঝে। সবার ভালোবাসার জায়গা কোথায় চলে গিয়েছে কেউ বলতে পারে না। কিছু কিছু জায়গায় তো সন্তানের মুখের দিকেও কেউ তাকায় না। অনেক মধুময় কাটে সাহিল ও সিথির রাত। যদিও সিথি শারীরিকভাবে কষ্ট হয়, তবুও মনের সুখের কাছে এ কষ্ট কিছুই না। স্বামীর প্রথম ভালোবাসা পেয়েছে সে, আর সে ভালোবাসায় নিজেকে সে সিক্ত মনে করে। এ কষ্ট তার কাছে কিছুই মনে হয় না। সে চায় প্রতিনিয়তই যেন এই কষ্ট আল্লাহ তার কপালে লেখা রাখে। আমৃত্যু পর্যন্ত স্বামীর এই ভালোবাসা পেতে চায় সিথি। আল্লাহর কাছে মনে মনে দোয়া করে, আল্লাহ আমার স্বামীকে আপনি দীর্ঘ হায়াত দান করুন, আর সে যেন সবসময় আমাকে এইভাবে ভালোবেসে তার বুকে রাখে। দেখতে দেখতে চলে গেছে প্রায় 1 বছর। সময় কারোর জন্য অপেক্ষা করে না। রবি ও শায়লার ঘর আলো করে এসেছে এক পুত্র সন্তান। রবি আর শায়লা বলে, দোস্ত তোদের যদি মেয়ে হয় সেই মেয়ে কিন্তু আমাদের ঘরে বৌমা বানাবো। সাহিল শুধু হেসে দেয়। নীরব সাহিলকে রাগিয়ে বলে, তোর বউয়ের তো ইচ্ছা 2 ছেলে 2 মেয়ে, তো কবে থেকে বাচ্চা নিবি বল? 4টা নিতে তো সময় লাগবে। সাহিল আবার হেসে দেয়, কারণ তার বউ সেই কবে তার ডায়েরিতে লিখেছিল তার ইচ্ছা সাহিলের 2 ছেলে 2 মেয়ে হবে। সাহিল হেসে বলে, আমার বউয়ের ইচ্ছা সেটা তো পূরণ করতেই হবে। সময় লাগলে লাগবে, 4টা বাচ্চাই আমি নেব। নীরব বিয়ে করেছে। নীরবের বিয়ে হয়েছে মাত্র 2 মাস হলো। আর এদিকে দীপের এখনও কোনো বিয়ে হয়নি। দীপ এখনও বাচ্চা মেয়ে খুঁজে বেড়াচ্ছে। ওর কপালে হয়তো বা আর বউই জুটবে না। আশাও পলাশ বিয়ে করে নিয়েছে। আশা এখনও পাগল পলাশের জন্য। পলাশের একটি ফোন না আসলে, পলাশকে একবার না দেখলে আশা যেন পাগল হয়ে যায়। আশার ভালোবাসা পলাশের প্রতি খুবই দৃঢ়। আশা মেয়েটি একটু বোকা হলেও ভালোবাসায় সে সত্যি সবাইকে মাত দিতে পারে। তার অগাধ ভালোবাসায় পলাশকে ভালোবেসে বুকে ধরে রাখে পলাশও, কারণ পলাশ জানে আশার ভালোবাসা খাঁটি তার জন্য। আশা মা হতে চলেছে। আশা প্রায় 6 মাসের গর্ভবতী। আর নীরব বলে, ভাই বিয়ে তো করলাম 2 মাস, আমি কবে বেবি নেব? সাহিল বলে, বিয়ে করতে না করতেই বেবি? দীপ উঠে বলে, আমি তো বিয়ে করব যেদিন সেদিন রাতেই বেবি নিয়ে নিব। সাহিল বলে, আগে বিয়ে তো কর, বউ না আসলে বেবি কোথা থেকে নিবি? সবাই কথা শুনে হেসে দেয়। দীপের মুখটা ছোট হয়ে যায়। আসলে দীপ খুব ভালো ছেলে, ওর জীবনে কেউ না কেউ অবশ্যই আসবে। দেখতে দেখতে আরও 6 মাস চলে যায়। সময় কারোর জন্য অপেক্ষা করে না। দীপের বিয়েতে সবাই গিয়েছে। শায়লা ও রবি তার ছেলে তার সাথে গিয়েছে। নীরবের ওয়াইফ, নীরবের বইয়ের বাচ্চা পেটে, তারও 2 মাস বেবি হবে। আশা ও পলাশের ঘরে হয়েছে একটি মেয়ে যার বয়স 3 মাস। সবাই মিলে দীপের বউ ভাতে গিয়েছে। তারা টেবিলে বসে খাচ্ছে। হঠাৎ করে মাংসের গন্ধে বমি চলে আসে সিথির। সিথি সঙ্গে সঙ্গে উঠে দৌড়ে যায় ওয়াশরুমের দিকে। তার পিছে পিছে চলে যায় সাহিল। সিথি বমি করে দেয়। সাহিল সঙ্গে সঙ্গে সিথিকে ধরে নেয়। সিথির মুখে চোখে পানি দেয়। বমি করার পর সাহিলের কোলে সেন্সলেস হয়ে যায় সিথি। সাহিল তার বউকে কোলে নিয়ে চলে আসে ভিতরে। দীপের বাসায় দীপের মামাতো বোন বিয়ে খেতে এসেছে। দীপের মামাতো বোন একজন গাইনোকলজিস্ট। সে সিথিকে দেখে এবং সাহিলকে বলে, ভাইয়া মিষ্টি খাওয়াও, তোমার বউ প্রেগনেন্ট। সাহিলের যেন আনন্দের সীমা থাকে না। সব বন্ধুরা মিলে হৈ হৈ করে ওঠে, কারণ একেতে দীপের বিয়ে, তারপর সাহিলের বেবি হবে। সবাই ভীষণ খুশি হয়। রবি লাফ দিয়ে বলে, ভাই আমার ছেলের জন্য বৌমা আসতে চলেছে, আলহামদুলিল্লাহ। এদিকে দীপ বলে, শালা তোর ছেলের জন্য বৌমা কেন? এমনও তো হতে পারে যে ওর ছেলে হচ্ছে, আর ওর ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দেব, কারণ আমার বিয়ের দিনেই ওর বউয়ের সুখবর এসেছে। সব বন্ধুরা একসাথে হো হো করে হেসে দেয়। আস্তে আস্তে চোখ মেলে তাকায় সিথি। সাহিল সিথিকে বুকে জড়িয়ে ধরে মমতায় আগলে রাখে, বলে, জান, এত ভালো একটা উপহার দেওয়ার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। তুমি মা হতে চলেছ, আর আমি বাবা। সিথি লজ্জায় সাহিলের বুকে মুখ লুকায়। আজ আবার পূর্ণতা পেল কতগুলো ভালোবাসার মানুষ। ভালোবাসার মানুষগুলো যখন পূর্ণতা পায় তা দেখেও যেন শান্তি লাগে। সবাই ভালো থাকুক, সবাই সুখে থাকুক, সবার জীবন হোক আনন্দের। সাহিলের বুকে জড়িয়ে ধরেই বলে, তুমি আমার জীবনের বসন্ত, আমার ভালোবাসা, আমার জীবনের বসন্ত তুমি। সমাপ্ত।